ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। বাইরে মৃদু বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে। যদিও এখন বর্ষাকাল না, সারাদিন গরমের পর এমন বৃষ্টি ভীষণ সুন্দর একটা ওয়েদার। কিন্তু ফুল দিয়ে সাজানো খাটের ওপর বধূবেশে বসে থাকা রমণীর কাছে তা মোটেও উপভোগ্য নয়। অন্য সময় হলে সেটা উপভোগ করত, কিন্তু আজ কেমন সবকিছুই তার বিরক্ত লাগছে। আজ তার বিয়ে হয়েছে। বধূর সাজে থাকা মেয়েটির নাম অহনা তাবাসসুম অরি। বাবা মায়ের একমাত্র মেয়ে অরি। যার সাথে অরির বিয়ে হয়েছে সে অরির কলেজের একজন লেকচারার, নাম আবরার অনিকেত চৌধুরী। মানুষটা প্রচন্ড রাগী আর গম্ভীর। অরি এবারে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। অরির মনে আছে সে একবার হোমওয়ার্ক করেনি কারণ সে অসুস্থ ছিল, তাই এই লোকটা তাকে কান ধরে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখিছিল। আর তখনই তার ক্রাশ সায়ন ভাইয়া ও তার বন্ধুরা সবাই যাচ্ছিল এবং তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। সেদিন অরি খুব অপমানিত হয়েছিল। তারপর টানা 5 দিন অরি আর ক্লাসে আসে নাই। আর যাই হোক, ক্রাশের সামনে এমন অপমান তো আর মানা যায় না। পুরনো কথা ভাবতে ভাবতে হঠাৎ কেউ দরজা খুলে ভেতরে ঢুকে। অরি তার দিকে দৃষ্টি ফেলতেই দেখে অফ হোয়াইট কালারের শেরওয়ানিতে তার এলিয়েন বর আবরার অনিকেত চৌধুরী। লোকটা যতই রাগী আর গম্ভীর হোক না কেন, দেখতে একেবারে মারাত্মক সুন্দর, যাকে বলে চোখে লেগে থাকার মতো। 5 ফিট 11 ইঞ্চের এই সুদর্শন পুরুষের গায়ের রং ফর্সা, চোখ দুটো কেমন ঘোলাটে ঘোলাটে চোখের ওপর কালো রঙের মোটা ফ্রেমের চশমা। ফর্সা মুখটাতে চশমাটা জাস্ট ওয়াও লাগে। মুখে চাপদারি, সবসময় ভ্রু কুচকায় রাখে, যার ফলে কপালে 3টা ভাঁজ পড়ে, যা তার সৌন্দর্যের মাত্রা বহু গুণ বাড়িয়ে দেয়। কলেজের প্রায় অনেক মেয়ের ক্রাশ উনি। রুমে ঢুকে বিছানায় বসে থাকা অরির দিকে এক পলক তাকায় অনেকে, তারপর কোনো শব্দ ব্যয় না করে আলমারি থেকে টি শার্ট ও প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। অরি বিছানায় বসে অনিকেতে যাওয়ার দিকে চেয়ে থাকে। কিছুক্ষণ পর গোসল সেরে বেরিয়ে আসলো অনিকেত। এসে দেখে অরি এখনো আগের ন্যায় একই ভঙ্গিতে বসে আছে। অনিকেত অরির দিকে এগিয়ে যায়। শোনো মেয়ে, এই বিয়েতে আমার কোনো প্রকার আগ্রহ ছিল না, আমায় এক প্রকার বাধ্য করা হয়েছে। তোমায় জানিয়ে রাখি, আমার কাছে আর 5টা স্বামীর মতো কোনো এক্সপেকটেশন রাখতে পারবে না তুমি। বাইরের দুনিয়ায় আমরা স্বামী স্ত্রী হলেও এই 4 দেয়ালের ভিতরে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পারছো। বলেই হনহনিয়ে বারান্দায় চলে গেল। অরি কতক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল, তারপর আনমনে ভাবতে লাগলো। মানছি বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই বলে এতগুলো কথা শোনাবে? অনিকেতের কথাগুলো অরির খুব খারাপ লাগলো। বুকের এক কোণে সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। না চাইতে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। প্রায় অনেকক্ষণ পর অনিকেত রুমে আসলো। ততক্ষণে অরি বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। অনিকেত সময় ব্যয় না করে বিছানায় শুয়ে বাতি নিভিয়ে দিল। অতঃপর ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে সূর্যের আলো চোখে পড়তে ঘুমেরা অরির থেকে বিদায় নিল। আড়মোড়া ভেঙে দিয়ে বিছানায় বসে পুরো রুমে চোখ বোলালো অরি। অরি দেখলো অনিকেত রুমের কোথাও নেই। তারপর মনে পড়লো অনিকেত তো কাল বারান্দায় চলে গিয়েছে আর রুমে ফেরেইনি। অতঃপর তপ্ত শ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অরির চক্ষু চড়ক গাছ। এটা রুম নাকি অন্য কিছু? কোথাও কোনো জিনিস অগোছালো নেই, প্রত্যেকটা জিনিস কি সুনিপুণ ভাবে সাজানো। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলো একটা ধুলোর কণা পাওয়া যাবে কিনা সন্দেহ। রুম দেখেই বোঝা যাচ্ছে এটা ওই গম্ভীর এলিয়েনটার রুম। এটাকে কি রুম বলে? রুম হবে অরির রুমের মতো। বিছানার এক পাশে কাপড়ের স্তূপ, অন্য পাশে বই খাতা, খাটের নিচে খেয়ে শেষ করা চিপস, চকলেট আর চানাচুরের প্যাকেট। এগুলোই তো আদর্শ রুমের বৈশিষ্ট্য, তাই না? তা না করে কেমন সবকিছু গুছিয়ে রেখেছে। রুম তোমার আর চিন্তা নেই, অরি ইজ কামিং। এখন তোমায় যে করেই হোক আদর্শ রুমে পরিণত করব। নেহাতি অরির মনটা অনেক বড়, তাই তো নিজ দায়িত্বে নিয়ে কাজটা করবে। অরি এবার সশব্দে বলে উঠলো, এ হে অরিকা বাঁচান, আর মেয়েরা বাঁচান হি মেয়েরা সাহস। পুরো রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে অরি। হঠাৎ কেউ দরজায় কড়া নেড়ে বলল, ভাইয়া ভাবি ভিতরে আসবো? আসুন। অরি সময় ব্যয় না করে ডাকলো। অরির ডাক শেষ হওয়া মাত্রই রয়ে শুয়ে দুজন মেয়ে রুমে প্রবেশ করলো। একজন অরির চাচা শ্বশুরের মেয়ে আমেনা, আর অন্যজন অরির একমাত্র ভাসুরের স্ত্রী দিয়া। দুজনকেই অরির বিয়ের পর দেখেছে। মূলত ওরাই অরিকে বাসর ঘরে দিয়ে গেছে।
ওরা ঘরে ঢুকে দেখলো অনিকেত ওখানে নাই। তাই দিয়া অরিকে জিজ্ঞেস করলো। অনিকেত রুমে নেই। অরি কিছুটা দ্বিধা নিয়ে উত্তর দিল। না, আমি ঘুম থেকে ওঠার পর থেকে ওনাকে দেখতে পাইনি। ওহো, ভাইয়া তো প্রতিদিন এই সময় জগিং এ যায়। এই যে নতুন ভাবি, তা কেমন কাটলো আপনার ফার্স্ট নাইট? খানিকটা সুর দিয়ে বলল আমেনা। আমেনা এমন কথায় অরি বেচারি কেমন লজ্জায় পড়ে গেল। যদিও তাদের মধ্যে কিছুই হয়নি, দিয়া অরির অবস্থা বুঝতে পারলো, তাই কথা ঘুরাতে বলল। এই যে শাড়িটা মা দিয়েছে, এটা পরে বাইরে এসো, ঠিক আছে? ঠিক আছে, তুমি শাড়ি পরে বাইরে আসো, আমরা গেলাম, ওর আসার সময় হয়ে গেছে। বলেই দুজনে বাইরে চলে গেল। অরি এবার চিন্তিত মুখ নিয়ে শাড়ির দিকে তাকিয়ে থাকলো আর ভাবলো ও তো শাড়ি পরতে পারে না। যখনই পরেছে তখনই কেউ না কেউ ওকে পরিয়ে দিয়েছে, কিন্তু এখন কি হবে? ওরা তো শাড়ি হাতে দিয়ে চলে গেল, এখন কার কাছে সাহায্য চাইবেও? এসব ভাবতে ভাবতে ওর মাথায় অনিকেতের নাম আসলো। ও কি অরিকে শাড়ি পরতে সাহায্য করবে? এবার নিজেই নিজের ভাবনা অবাক হলো অরি। যে লোক স্ত্রী হিসেবে মানতে চায় না, সে দেবে শাড়ি পরিয়ে? অরির চিন্তা ভাবনা এবার অরিরই হাসি পাচ্ছে। চিন্তা ভাবনা বাদ দিয়ে অরি এবার ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। শাড়ি কোনো রকম করে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো অরি। তখনই সামনে দেখলো ওর এলিয়েন বর অনিকেত জগিং শেষ করে রুমে ঢুকেছে। হোয়াইট কালারের হাতা কাটা গেঞ্জির সাথে নেভি ব্লু কালারের ট্রাউজার, আর সবসময়ের মতো কপালে 3টে ভাঁজ। আচ্ছা, উনি সবসময় বিরক্তি নিয়ে থাকে নাকি? এইসব ভাবতে ভাবতে যেই না সামনে পা বাড়ালো, অমনি কুচির সাথে পা বেঁধে ধপাস করে পড়ে গেল। অনিকেত অরির দিকে তাকিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঝেতে হতভম্ব হয়ে পড়ে থাকে অরি। কোমরে চিনচিন ব্যথার আভাস পেয়ে চিল্লিয়ে ওঠে। ও বাবা গো, মা গো, আল্লাহ গো, আমার কোমর ভেঙে গেল গো। এই ভাঙা কোমর নিয়ে আমাকে কে বিয়ে করবে আল্লাহ? বাবা, তোমার মেয়ের আর বিয়ে হবে না গো বাবা। তুমি আর নাতি নাতনির মুখ দেখতে পারবে না। এখন আমার কি হবে? বলেই আবার চিল্লিয়ে ওঠে। অরির আজগুবি কথা আর চিল্লানি শুনে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ে অনিকেত। পেছন ঘুরে দেখে অরি এখনো কোমরে হাত দিয়ে পড়ে আছে। অনিকেত এবার অরির সামনে গিয়ে দাঁড়ালো। প্রবলেম কি তোমার? পড়ে গিয়েছো ভালো কথা, তা ওঠা ছেড়ে এমন চিল্লিয়ে কানের পোকা মারতেছো কেন? আর এসব কি পাগলের প্রলাপ বকতেছো? খানিকটা ধমকে সুরে বলে অনিকেত। বাবা, এ তুমি কোন পাষণ্ড মানবের সাথে বিয়ে দিছো আমায়, যার মনে বউয়ের প্রতি বিন্দু মাত্র কোনো দয়া মায়া নাই? দেখতেছে যে বউ পড়ে গেছে, তবুও তাকে তুলতেছে না। বলেই আরেক দফা চিল্লিয়ে ওঠে। প্রথমত তুমি নিজে পড়ছো, তাই নিজে উঠবা, তাই বেশি বকর বকর না করে উঠে পড়ো। আর হ্যাঁ, আমি তোমার প্রেমিক বা সার্ভেন্ট নই যে তোমায় তুলতে যাব। বলেই ওয়াশরুমে চলে গেল অনিকেত। অরি আস্তে ধীরে উঠে পড়লো। খাটে বসে দেখে পড়ে যাওয়ার দরুন কোনো খানিকটা ছিলে গেছে, জ্বলছে ও একটু, তবুও সেদিকে পাত্তা না দিয়ে আবার বিড়বিড় করে বলল। শালা এলিয়েন, বউ পাবি না তুই, আর পেলেও দিনে 3 বেলা আছাড় খেয়ে পড়ে থাকবে। নিজের বলা কথায় নিজেই জিভ কাটে। আরে আমি তো ভুলেই গেছিলাম, ওই এলিয়েনটার বউ আমি নিজেই। খানিকটা বিরক্তি নিয়ে বলে অরি। অরির এটি পুরনো অভ্যাস। এর আগে যতবার অনিকেত অরিকে শাস্তি দিয়েছে, ততবারই অরি অনিকেতকে এক গাধা অভিশাপ দিয়েছে। বেচারা অনিকেত যদি অরির দেওয়া অভিশাপগুলো শুনতো, তাহলে নিশ্চিত এতদিন অক্কা পেত। কিছুক্ষণ পর অরি আবার শাড়ি ঠিক করতে লাগলো। কিন্তু কাককে যদি রাজ্য পরিচালনা করতে দেওয়া যায়, সে কি পারবে? অরির অবস্থাও হয়েছে ঠিক তেমনই। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর না পেরে খাটে বসলো। এবার নিজের উপরই বিরক্ত হয়ে বলল। ইস, কাল যদি ফোনটা নিয়ে আসতাম, তাহলে ইউটিউব দেখেও কিছুটা পড়া যেত। ঠিক তখনই বাথরুম থেকে বেরিয়ে আসলো অনিকেত। অরি তাকায় অনিকেতের দিকে। আকাশি রঙের শার্টের সাথে ব্ল্যাক প্যান্ট, কাঁধে তোয়ালে, চুলে আর দাড়িতে এখনো পানিগুলো চিকচিক করছে। অরি যেন এক মুহূর্তে কোথায় হারিয়ে গেল। অনিকেত সাধারণত রুমে চেঞ্জ করে, কিন্তু অরি আসার পর থেকে তার হয় না। অনিকেত একবার অরির দিকে তাকালো। অরি যেহেতু অনিকেতের দিকে তাকিয়েছিল, তাই অনিকেতের সাথে চোখাচোখি হতে এলোমেলো ভাবে অন্যদিকে তাকায়। অনিকেত এবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, চুলগুলো ভালোভাবে মুছে নেয়। তারপর এক গাদা পারফিউম মেখে ঘড়ি হাতে দিতে দিতে অরির দিকে না তাকিয়ে বলে। যে জিনিস পরতে পারো না সেটা পরো কেন? তোমার জামা নাই, ওটা চেঞ্জ করে জামা পরে আসো। অরি বিরক্তি নিয়ে অনিকেতের দিকে তাকালে অনিকেত আবার বলে। এভাবে তাকিয়ে আছো কেন? এটা ভেবো না আমি তোমায় শাড়ি পরিয়ে দিব। এখানে কোনো মুভির শুটিং চলছে না। অরি বোধ হয়ে আরো বিরক্ত হলো, সাথে রাগও। তাই বেশ রাগী মুড নিয়ে বলল। শুনুন, আমার কোনো ইচ্ছে নেই আপনার কাছ থেকে শাড়ি পরিয়ে নেওয়ার, ঠিক আছে? তাই আপনার ভাবনা আপনার কাছেই রাখুন। আর হ্যাঁ, আপনার মা বলতেছে শাড়ি পরতে, আপনি বলেন জামা পরতে। আমি একটা মানুষ কয়টা পরবো?
তার চেয়ে ভালো আপনি আর একটা বিয়ে করেন, তাহলে একজন শাড়ি পরবে, অন্যজন জামা। আইডিয়াটা দারুণ না? অনিকেত অবাক চোখে তাকালো অরির দিকে। এটা মেয়ে নাকি অন্য কিছু? ও তোর ভালোর জন্যই বললো। শোনো, তোমার এসব ফালতু আইডিয়া তোমার কাছেই রাখো। আর হ্যাঁ, এই যে মোবাইল ইউটিউবে ভিডিও দেখে পড়ো, আশা করি আর সমস্যা হবে না। বলেই অরির দিকে মোবাইলটা এগিয়ে দিল অনিকেত। মোবাইলটা অরিকে দিয়েই রুম ছেড়ে বেরিয়ে গেল। মোবাইলে ইউটিউব দেখে অরি বেশ ভালোভাবেই শাড়িটা পরে নিল, কিন্তু রুমের বাইরে যাওয়ার সময় বাধে বিপত্তি। তার কেমন যেন লাগতেছে, অচেনা একটা জায়গা, যার একজন মানুষও চেনে না ও। এই মুহূর্তটা সত্যি একটা মেয়ের জন্য অনেক অস্বস্তিকর। যদিও অরি অত বেশি লজ্জাবতী না, সে ভীষণই ডানপিটে স্বভাবের। আর অতিরিক্ত কথা বলার জন্য কেউ যদি পুরস্কার পেত, তাহলে সেটা নিশ্চিত অরির ঝুলিতে থাকতো। অন্যদিকে বর হিসেবে দুনিয়ার গম্ভীর আর আনরোমান্টিক বর জুটছে। অরি রুমের বাইরে এসে দেখে খাবার টেবিলে আজমল চৌধুরী, অনিকেতের বাবা, আফতাব চৌধুরী, অনিকেতের চাচা, অভিষেক চৌধুরী, অনিকেতের ভাই আর অনিকেত খাবার খাচ্ছে। অনিকেতের মা সালমা বেগম তাদের খাবার বেড়ে দিচ্ছে। চাচি আর দিয়া ভাবে রান্না করে। আমেনা নিজের ঘরে রেডি হচ্ছে, ভার্সিটি যাবে তাই। অরি ধীর পায়ে হেঁটে সেখানে উপস্থিত হয়। আজমল চৌধুরী তাকে নিজের কাছে ডাকলো। অরি গিয়ে দাঁড়ায় তার পাশে। তিনি অরিকে অনিকেতের পাশের চেয়ারে বসতে বলেন। অরি প্রথমে বসতে চায় না, পরে তার কথা রাখতে বসে পড়ে অনিকেতের পাশে। অরি অনিকেতের পাশের চেয়ারে বসলে অনিকেত এক পলক তাকায় অরির দিকে। খয়েরি শাড়িটা অরিকে মানিয়েছে বেশ। অনিকেতের কাছে অরি আজ কেমন অন্যরকম লাগছে। পুরো ক্লাস মাথায় করে রাখা অরি নাকি শান্ত অনিকেতের বউ। ভাবা যায়, দুজন মানুষ যারা সারা জীবন একসাথে থাকবে একে অপরের পাশে, অথচ তাদের মধ্যে কিচ্ছু কমন নেই। সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ তারা দুজন। কিভাবে দাঁড়াবে তারা একে অপরের পাশে? খাওয়ার মাঝখানে আজমল চৌধুরী অনিকেতের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, ফর্মাল ড্রেস হবে যে, কলেজে যাও নাকি? হুম। ছোট্ট উত্তর অনিকেতের, যেন বেশি কথা বললে তাকে টাকা দিতে হবে বা জেলে যাওয়া লাগতে পারে। অরি তো মাঝে মাঝে ভেবে পায় না মানুষ কেমনে এত কম কথা বলে। ওকে তো একটা জিজ্ঞেস করলে 7টার উত্তর দেয়। কালকেই তোদের বিয়ে হলো আর আজকেই তোকে কলেজে যেতে হবে? পাশ থেকে বলে অভিষেক। বিয়ের জন্য তো আর সারা মাস ছুটি নিতে পারি না। আর এমনিতেই কাল ক্লাস অফ দিছি। আর না, আমার ক্লাস আছে। অনিকেতের এমন দায়সারা জবাবে আজমল চৌধুরী যেন আরো ক্ষিপ্ত হলেন। বেশ রাগ নিয়ে বললেন, ক্লাস আছে দেখে কি তুমি ওকে সময় দিতে পারবে না? ভুলে যাও না ও তোমার স্ত্রী, আর তোমার প্রায়োরিটি লিস্টে সবচেয়ে উপরে ও। আমার ওকে সময় দেওয়ার কি আছে? তোমরা তো আছো, দাও ওকে সময়। কথাটা বলেই অনেকের টেবিল ছেড়ে উঠে যায়। এদিকে তাদের এমন বাক বিতর্কে অরি ভীষণ হাঁসফাঁস করছিল। অনিকেতের চলে যাওয়ায় আজমল চৌধুরী সালমা বেগমকে ধমক দিয়ে বলে, দেখছো তোমার ছেলে দিন দিন কেমন অসভ্য হয়ে যাচ্ছে। আহা, এত রাগ করছো কেন? ওকে তো একটু সময় দেওয়া দরকার নাকি সবকিছু মানিয়ে নেওয়ার জন্য? বলেন সালমা বেগম। কোন রকমে খাবার শেষ করে রুমে আসে অরি। রুমে এসে দেখে অনিকেত ব্যাগে কিছু কাগজপত্র আর ল্যাপটপ ঢুকাইতেছে। অরি গিয়ে বিছানার উপর বসে। অরি ভাবে অনিকেত ওকে কলেজে যেতে বলবে, কারণ এই লোক পড়াশোনার ব্যাপারে খুবই স্ট্রিক্ট। কিন্তু অরির ভাবনাকে মিথ্যা প্রমাণ করে কোনো কথা না বলে ব্যাগ হাতে নিচে চলে যায়। অনিকেতের ব্যবহারে প্রথমে একটু খারাপ লাগলো, এখন অরির নাচতে ইচ্ছে করছে। আহা, অরির আর পড়াশোনা করা লাগবে না। অবশেষে অরি মুক্তি পেল। বিয়ের পর পড়তে হবে না জানলে কবেই বিয়ে করে নিত। অরি এবার পুরো রুম জুড়ে নাচতে শুরু করে। অনেকক্ষণ রুমে একা থাকার পর অরির খুব বিরক্ত লাগে। তার উপর এই শাড়ি, গরমে কি এগুলো পরা যায়? ও তো সারা জীবন টি শার্ট আর প্লাজো পরে থেকেছে। অরি একবার ভাবলো বাইরে গিয়ে দিয়া ভাবির সাথে গল্প করবে। তারপর যে ভাবনা সেই কাজ। বাইরে এসে দেখে সালমা বেগম আর চাচি সোফায় বসে টিভি দেখছেন। তারা মূলত জি বাংলায় সিরিয়াল দেখছে। বিয়ের জন্য কাল সিরিয়াল মিস হয়েছে, তাই আজ দেখতেছে। অরিকে দেখতে পেয়ে চাচি বলেন, রুমে খুব বিরক্ত লাগছিল না? আসো আমাদের সাথে টিভি দেখো। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে বসো। খানিকটা হাসি মুখে ডাকেন সালমা বেগম। অরি গিয়ে বসে তাদের পাশে। মাঝে মধ্যে অরি ভেবে পায় না অনিকেত কি আসলে এবারে সন্তান? এবারে মানুষগুলো কত হাসি খুশি, আর অনিকেত আস্ত একটা এলিয়েন। ভেঙচি কাটে অরি। আচ্ছা মা, দিয়া ভাবিকে যে দেখছি না, উনি বাড়িতে নেই? সালমা বেগমকে বলে অরি। না, ও একটু কাজে বাইরে গেছে অভিষেকের সাথে। আমি একটু রুমে যাচ্ছি। ঠিক আছে, যাও। টিভির দিকে তাকিয়ে বলেন উনি। রুমে এসেও অরি শান্তি পায় না। ওর হাত পা গুলো খসখস করতেছে, যেন কোনো অকাজ না করলে ওর শান্তি নেই।
বেশ কিছুক্ষণ রুমে পায়চারি করার পর অরির আবার খিদে লাগে। সকালে বাপ ছেলের ঝামেলার মধ্যে ওর ভালোভাবে খাওয়াই হয়নি। সারা রুম খুঁজেও একটা খাবার জিনিস খুঁজে পায় না। আচ্ছা, এই এলিয়েনটা কি বাহিরের খাবার খায় না নাকি? বিড়বিড়িয়ে বলে ও। অগত্যা রুমে খাবার না থাকায় বসে পড়ে। পরক্ষণেই মনে পড়ে সকালে রান্নাঘরে চানাচুর আর চিপসের প্যাকেট দেখেছিল। এদিকে আত্মসম্মানের ঠেলায় কাউকে কিছু বলতেও পারতেছে না। এখন খাবার চাইলে আবার ওকে পেটুক ভাববে না তো। অতঃপর রুম ছেড়ে রান্নাঘরে হাঁটা দিল। রান্নাঘরের সামনে এসে অরি চারদিকে উকিঝুঁকি মারে, কেউ আসতেছে কিনা। না, কেউ নেই এদিকে। এই সুযোগে কয়েকটা চানাচুর আর চকলেটের প্যাকেট নিয়ে নেয়। সেগুলো নিয়ে খুব দ্রুত রুমে চলে আসে। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। চুরি করা নিয়ে অরির অভিজ্ঞতা বেশ। এর আগে কত চুরি করে খেয়েছে। প্যাকেটগুলো খাটের উপর রেখে বসে পড়ে। একে একে সবগুলো প্যাকেট সাবার করে দেয়। কিন্তু বিপত্তি বাধে প্যাকেটগুলো কোথায় ফেলবে তা নিয়ে। বাইরে ঝুড়িতে তো ফেলতে পারবে না, তাহলে সবাই বুঝে যাবে। তাই ও সিদ্ধান্ত নেয় খাটের নিচে রাখবে, তাহলে কেউ দেখতে পারবে না। সবকিছু পরিষ্কার করে আবার খাটে এসে বসে। কিন্তু সময় যেন আজ শেষই হতে যাচ্ছে না। অনেকক্ষণ বসে থাকার পর টেবিলের নিচে একটা কাগজ দেখতে পায়। অরি সেটা হাতে নিয়ে ভাবে হয়তো কোনো অদরকারি কাগজ, তাই নিচে পড়ে আছে। অতঃপর সেটা দিয়ে রকেট বানিয়ে রুমে উড়াতে থাকে। এক মুহূর্ত অরি ভুলে গিয়েছিল এটা আবরার অনিকেত চৌধুরীর রুম। এখানে কোনো আবর্জনার স্থান নেই, যা আছে তা ভীষণ মূল্যবান। রুমে রকেট উড়াতে উড়াতে হঠাৎ সেটা জানালা দিয়ে বাইরে চলে যায়। অরি আর সেদিকে মাথা ঘামায় না। তারপর দুপুরে গোসল আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। বিকেলে কোনো কিছুর শব্দে অরির ঘুম ভাঙে। চোখ মেলে দেখে অনিকেত কি যেন খুঁজছে। অরি এগিয়ে যায় ওর কাছে। আপনি কি কিছু খুঁজছেন? কোনো উত্তর করে না অনিকেত। তাই অরি আবার জিজ্ঞেস করে, কিছু খুঁজে থাকলে বলুন আমাকে, আমি দেখে থাকলে জানাবো। অনিকেত এবার খানিকটা বিরক্ত হয়ে বলে, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। অরি ভেঙচি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ যখন খুঁজে পায় না, তখন অরিকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো পেপার বাইরে ফেলছো? ও হ্যাঁ, টেবিলের নিচে একটা কাগজ ছিল, আমি ভাবছি ওটা আপনার দরকার নেই, তাই ওটা দিয়ে রকেট উড়িয়েছি। হোয়াট? ওটা দিয়ে তুমি রকেট উড়িয়েছো মানে? ধমকে সুরে বলে অনিকেত। রকেট উড়িয়েছি মানে ওটাকে রকেট বানিয়ে উড়িয়েছি। কেন, আপনি ছোটবেলায় ওড়াননি? না, আমার তোমার মতো এত ফালতু সময় ছিল না। তুমি ওটা ওড়ানোর আগে দেখবে তো ওটা কিসের কাগজ ছিল। রাগে কণ্ঠ অনিকেতের। অরি বেশ দ্বিধা নিয়ে বলে, কিসের কাগজ ছিল ওটা? স্টুপিড, ওটা অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট শিট ছিল। আর তুমি রকেট বানাই উড়াইলা। সরি, আমি সত্যি খুব দুঃখিত। স্টুপিড গার্ল, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ আর ডুইং? আমি কখনো নিজের দায়িত্বের কোনো হেরফের করিনি, আজ আমায় করতে হচ্ছে। কাল কলেজে গিয়ে আমি কি জবাব দিব যে আমার বউ ওটা দিয়ে রকেট উড়াইছে? আর ল্যাপটপ নষ্ট থাকায় ওখানেও কোনো কপি নেই। তুমি জানো এখন আমায় কতগুলো প্রবলেম ফেস করতে হবে বিকজ অফ ইয়োর মিস্টেক। শুনুন মিস্টার ব্রিটিশ এলিয়েন, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি বলছি তো সরি। আর আপনার এত দরকারি ফাইল এইভাবে রাখছেন কেন? ভুলটা আপনার, তাই আমার উপর চিল্লাবেন না। আর আপনি যেমন কোনো নায়ক নন যে আমি পড়ে গেলে আমাকে ওঠাবেন, তেমনি আমিও সিনেমার নায়িকা না যে আপনি ধমকাবেন আর আমি ঘরের এক কোণে গিয়ে কান্না করব। বলি এক প্রকার দৌড়ে রুম ছেড়ে বেরিয়ে যায় অরি। অরির এমন কথাবার্তা অনিকেত বেশ অবাক হয়ে বলে, কি থেকে কি হয়ে গেল? আমার লস করে আমাকে শাসিয়ে গেল। এটা মেয়ে নাকি অন্য কিছু? এই অপার্থিব দুনিয়ায় হাজারো সম্পর্কের ভিড়ে একটি সম্পর্ক যেন আপন মহিমায় ঠিক ওই আলাদা, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কের শুরুটা বড় অদ্ভুত। কখনো একে অপরের বিপরীত গুণাবলীতে বাধা পড়ে, কখনো বা সম্পূর্ণ ভিন্ন জীবন দৃষ্টিভঙ্গিতে। কারো বয়সে ফারাক, কারো চিন্তায় দূরত্ব, কারো আবার স্বভাবে বিরাট পার্থক্য। তবু এই বৈপরীত্যই যেন সম্পর্কটাকে করে তোলে আরো বেশি জীবন্ত, আরো গভীর। এই দুঃখ সুখে মেশানো বিষাদময় দুনিয়ায় একজোড়া মানুষ, দুটি মন ধীরে ধীরে খুঁজে পায় একে অপরের মাঝে তাদের নিখাদ আনন্দ, নির্ভরতা আর ভালোবাসার আশ্রয়। তখন রুম থেকে বের হওয়ার পর অরিয়ার রুমে যায়নি। কিভাবে যাবে? এতগুলো কথা যে বলে এলো। তাই এতক্ষণ যাবৎ দিয়া আর আমেনার সাথে গল্প করলো, কিন্তু এখন তো ওরাও যে যার রুমে চলে গেল। তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হলো অনিকেতের রুমে। অরি রুমে ঢুকে কোনো কথা বলে না, চুপচাপ বসে পড়ে খাটে। অনিকেত তাকায় অরির দিকে, পর মুহূর্তে আবার কাজে মনোযোগ দেয়।
অনিকেত নিজের কাজে শেষ করে অরির সামনে গিয়ে দাঁড়ান। সরি, তখন আমার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। স্বাভাবিক স্বর অনিকেতের। বাইরে স্বাভাবিক হলেও ভিতরে প্রচন্ড পরিমাণ অস্বস্তিতে আছে ও। একটা হাঁটুর বয়সী মেয়েকে সরি বলতে হচ্ছে। কি দিনকাল এলো রে তোর অনিকেত। অরি কেন জানি বিশ্বাস করতে পারছে না এই লোক ওকে সরি বলছে, যে সারা জীবন অন্যের কাছ থেকে সরি শুনে এসেছে সে কি না ওকে সরি বলছে। ভাবা যায়। অরি বলে, আমিও সরি। ঠিক আছে, এখন যাও, পড়তে বসো। হ্যাঁ, কিন্তু আমার তো বই এখানে নেই। হালকা হাসার চেষ্টা করে বলে অরি। আমি এনেছি, এখন যাও পড়ো। অনিকেতের স্পষ্ট জবাব। আপনি এনেছেন মানে? আপনি আমাদের বাসায় গিয়েছিলেন? না, তোমার চাচাতো ভাই আরাফকে দিয়ে আনিয়েছি, ও কলেজে এসে দিয়ে গেছে। অনিকেতের কণ্ঠে বিরক্তির আভাস, যেন কেউ তাকে জোর করে বলাচ্ছে। বেশি কথা বলা সে মোটেও পছন্দ করে না, কিন্তু তার এই ফ্যাসফেসি বউ একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। অরি গিয়ে পড়ার টেবিলে বসে। এতক্ষণ লক্ষ্য না করলেও এখন দেখে তার বাসার সব বই এখানে, পাশাপাশি আরো কিছু যুক্ত হয়েছে। অরি এবার শুকনো ঢোক গিলে। সকালে যে আনন্দে সারা ঘর জুড়ে নেচে বেরিয়েছে, এখন সেই আনন্দ পানিতে ডুবিয়ে দিয়েছে এই এলিয়েনটা। আরে ভাই, বিয়ের পরে পড়তেই যদি হবে তাহলে সকালে কেন বললি না? তাহলে কি অরি এত নাচানাচি করতো? মোটেও না। তখন সে প্ল্যান করতো কিভাবে পড়া থেকে বাঁচা যায়। কিন্তু এখন কি হবে? এই ব্রিটিশ এলিয়েনটা তো ওকে না পড়িয়ে ছাড়বে না। গভীর ভাবনার মধ্যে ডুবে আছে অরি। দেখে যেন মনে হবে বিশ্বের অষ্টম আশ্চর্য আবিষ্কারে ব্যস্ত সে। যে কেউ অরিকে দেখে বলবে সে এখনই নিউটন চাচার চতুর্থ সূত্র উদ্ভাবন করতে যাচ্ছে। অরির এমন ধ্যানমগ্নতা ভাঙে অনিকেতের ডাকে। কি এমন আকাশ পাতাল ভাবতেছো? অরি খানিকটা দ্বিধা ভরে উত্তর দিল, না, কিছু না। ভালো, এখন ভাবনা বাদ দিয়ে পড়ো। বলে নিজের ল্যাপটপ অন করে অনিকেত। অরি ইংরেজি বই বের করে খানিকক্ষণ নাড়াচাড়া করে, অতঃপর অনিকেতের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি। বলো। পৃথিবীতে ইংরেজির চাইতে চীনা ভাষায় বেশি মানুষ কথা বলে, তাহলে চীনা ভাষার বদলে ইংরেজিকে কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা হলো? চীনা ভাষা হলে তো আমি ভালো পারতাম নাকি? উৎসুক চাহনি অরির, যেন তার এই প্রশ্নের উত্তরের মাধ্যমে পৃথিবীর সমস্ত সমস্যা দূর হবে। অরির কথায় অনিকেত খানিকটা ঠাট্টার স্বরে বলে, গাধা একটা, ইংরেজি পারে না আবার আসছে চীনা ভাষা, নাকি উনি পারবেন? তোমায় চীনা ভাষা পড়তে বা লিখতে দিলে তো ভাষার মায়েরে বাপ করে ছাড়বা। শুনুন, আগে নিজের লিঙ্গ ঠিক করুন, তারপর আমায় জ্ঞান দিতে আসবেন। হ্যাঁ, নিজের মাতৃভাষা ঠিক নাই, আবার আসছে আমায় জ্ঞান দিতে। অনিকেত বড় বড় চোখ করে তাকায় অরির দিকে, তারপর চিল্লিয়ে ওঠে, হোয়াট? হ্যাঁ, পারেন তো, শুধু ইংরেজি বকতে। আর ওটা গাধা হবে না, গাধি হবে। গাধা ছেলেদের বলে, আর আমি একটা মেয়ে, বুঝেছেন? একটা গালিও ঠিক মতো দিতে পারে না। জাস্ট শাট আপ। অনিকেতের দিকে তাকিয়ে ভেঙচি কাটে অরি, তারপর আবার মুখ গুজে বইয়ের মধ্যে। অরি বরাবরই ফাঁকিবাজ মেয়ে, এসব পড়াশোনার ধার সে কোনো কালেই ধারতো না। ওর মা পড়তে বসতে বললেই শুরু হতো তালবাহানা। অরির কোনো প্রাইভেট টিচারই 2 দিনের বেশি টিকতে পারেনি। কিন্তু এই ব্রিটিশ এলিয়েনটার কাছ থেকে রক্ষা পাবে কি করে? ইংরেজি বই হাতে নেয় অরি। আজ অব্দি কলেজের কোনো পরীক্ষায় ইংরেজিতে পাশ করতে পারেনি। এই নিয়ে অনেকে তোকে কম সম অপমান করেনি, কিন্তু অরি তো অরি, যাই হয়ে যাক সে পড়বে না তো পড়বে না। মাঝে মধ্যে অরি ভাবে ও কিভাবে এসএসসিতে পাশ করেছে, এটা ওর কাছে মিরাকেল ছাড়া কিছুই না। ইংরেজি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে অরি ভাবে, আচ্ছা, আমি যদি ইংরেজিতে ফেল করি তাহলে আমার এলিয়েন জামাইটাও কি কলেজে গিয়ে বলবে আমার বউ কিভাবে ইংরেজিতে ফেল করে? হ্যাঁ, যে মেয়েকে আমি সারা দিন ইংরেজিতে ঝাড়ি দেই সে কিভাবে ইংরেজিতে ফেল করে? কথাটা ভেবেই কোটি কোটি হেসে ওঠে অরি। একসময় শব্দ করে হেসে দেয় ও। অনেকে তার ঘোলাটে আঁখি যুগল নিয়ে তাকায় অরির দিকে। কি সুন্দর মেয়েটার হাসি, দেখতেও মন্দ নয়, বরং একটু বেশি সুন্দর। সবসময় কেমন আমোদ উল্লাসে মেতে থাকে, যেন সুখীনতার পড়া নেই তার মধ্যে। কিন্তু অনিকেতের যে ভয় হয় এই প্রাণবন্ত তাকে, ভয় হয় চঞ্চলবতীকে হারানোর, ভয় হয় আবারও ঠকে যাওয়া। সে চায় না তার অতীতের দিনগুলো আবারও ফিরে আসুক। আর তার এই ভয় অরির জন্য তার মনে জন্ম নেওয়া অনুভূতিগুলোকে গ্রাস করে ফেলে। সে আর কারো প্রতি দুর্বল হতে চায় না, তাই তো এই অনুভূতিহীন কঠিন মানবের রূপ ধারণ। কিন্তু মানুষ চাইলেই কি আর অনুভূতি থেকে পালাতে পারে? হয়তো ক্ষণিকের জন্য নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখে বা অস্বীকার করে, কিন্তু তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। এই লুকায়িত অনুভূতিগুলো জমতে জমতে পাহাড় সমান হয়ে ঠিকই প্রকাশ পায়। সকালে ভোরের আলো ফুটে পৃথিবীতে প্রবেশ করতেই শুরু হয় মানুষের ব্যস্ততম জীবন। সবাই ছুটে চলে নিজেদের কর্মক্ষেত্রে। গাছের পাখিরাও যেন এর ব্যতিক্রম নয়।
ওরাও নিজেদের খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, সাথে তাদের কিচিরমিচির শব্দে মানুষকে ডেকে তোলে। এই যান্ত্রিকময় জীবনে আমরা প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছি প্রকৃতির থেকে। আধুনিকতার নামে আমাদের জীবন থেকে যে কত কিছু হারিয়ে যাচ্ছে, অথচ আমরা তা টাহর করতে পারছি না। নিত্যদিনের অভ্যাসে অনিকেত বেরিয়ে পড়ে জগিংয়ে। অরি আজকেও সকালে উঠে অনিকেতের দেখা পায় না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ও দাঁড়ায় জানালার সামনে। গ্রীষ্মের সকালের এক ফালি ঠান্ডা হাওয়া জানালা ভেদ করে অরির শরীরে লাগে। এক মুহূর্তেই যেন তার সমস্ত আত্মা পরিতৃপ্ততায় ভরে যায়। জানালা দিয়ে সামনে তাকালে অরি দেখে অনিকেত বাগানে হাঁটছে। ধূসর রঙের গেঞ্জি আর নেভি ব্লু ট্রাক স্যুট। গরম থাকায় দৌড়ার ফলে ঘেমে কপালের চুলগুলো কেমন লেপটে গেছে, আর সেই কপাল কুচকানোর ফলে কপালের 3টা ভাঁজ। অরি আজ অব্দি কখনো অনিকেতকে হাসতে দেখেনি। আচ্ছা, লোকটা কি হাসতে জানে না? তবে আর যাই হোক, লোকটা না সর্বদয় সুন্দর। সে যেমন পোশাকই পরুক না কেন, প্রতিবারই অরি যেন নতুন ভাবে ক্রাশ খায়। অনিকেতকে দেখা শেষ হলে অরি বিছানার কাছে আসে। এই 2 দিনে ও এতটুকু অন্তত বুঝেছে অনিকেত ভীষণ গোছগাছ স্বভাবের। কলেজে সে সর্বদাই ডিসিপ্লিন মেনে চলতো, আবার ব্যক্তি জীবনেও ঠিক তাই। অরি এবার বিছানা গোছাতে লেগে পড়ে। এসব কাজ ও কোনো কালে করেছে বলে মনে হয় না, তাই তো কেমন এবড়ো খেবড়ো ভাবে গুছিয়ে রাখে সব। পরক্ষণেই অরির মনে পড়ে ও যে কাল চকলেট আর চানাচুরের প্যাকেট খাটের নিচে লুকিয়ে রাখছিল, ওর তো ফেলে দিতে মনেই ছিল না। ভাগ্যিস অনিকেত দেখেনি, নয়তো নির্ঘাত অরিকে চোর ভাবতো, আর রুমে ময়লা ফেলার অপরাধে নিশ্চয়ই বড় কোনো শাস্তি দিত। অরি তাই ওনার নিচে করে লুকিয়ে তা বাইরে ফেলতে যায়। এগুলো ওর আগের কাপড়, কাল অনিকেত বইয়ের সাথে বাসা থেকে এনেছে। শাড়িও পরতে পারে না, তার উপর আবার গরম, তাই তো নিজের কাপড় পাওয়ার সাথে সাথে তা চেঞ্জ করে ফেলে। অনেক সাবধানে লুকিয়ে ওগুলো বাইরে ফেলতে যায়। এমনি সামনে পড়ে অনিকেত, কপাল কুঁচকে তাকায় অরির দিকে। অরির চেহারায় কেমন চুরি চুরি ভাব। এই বুঝে অনিকেত ওকে প্রশ্ন করে, কিন্তু না, অরির দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। অরি যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচল। ওখান থেকে অরি রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে দেখে সালমা বেগম আর নাজমা বেগম, অনিকেতের চাচি, নাস্তা তৈরি করছে। দিয়া ভাবি অসুস্থ, তাই উনি আসেনি। অরি গিয়ে সালমা বেগমের পাশে গিয়ে দাঁড়ায় আর খানিকটা মিনমিনিয়ে বলে, মা, আমি কি কিছু সাহায্য করব? কথায় জোর নেই তার, আর থাকবেই বা কি করে? রান্না বান্না তো কিছু জানেই না। ওই ডিম পোজ আর নুডলস অব্দি তার দৌড়। সালমা বেগম পলকিত নয়নে চায় অরির দিকে, ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি টেনে বলে, না মা, তোমাকে কিছু করতে হবে না। আর তুমি তো আজ থেকে কলেজে যাবে নিশ্চয়, তাই তুমি বরং রেডি হয়ে আসো, আমাদের কাজ প্রায় শেষ। অরি মুচকি হেসে মাথা নাড়ায়। যেই না রান্নাঘরের বাইরে পা রাখবে, অমনি সালমা বেগম ডাকে ওকে। তিনি অরির আগা মাথা পরক করে বলে, শোনো অরি, আমরা জানি তুমি অনেক হাসি খুশি একটা মেয়ে, চঞ্চলতা তোমার চরিত্রের বৈশিষ্ট্য, তাই এটাকে দমিয়ে রেখো না। আর হ্যাঁ, এটা যেমন অনিকেতের বাড়ি তেমনি তোমারও বাড়ি, তাই কাউকে ভয় পাওয়ার কিছু নেই। এখানে সবাই তোমার আপনজন। অরি এতক্ষণে মুগ্ধ হয়ে সালমা বেগমের কথা শুনছিল। কথা শেষ করে অরির মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। অরি চোখ বন্ধ করে তা উপভোগ করে। পাশে থাকা নাজমা বেগম মুচকে হাসে। হয়তো বুকের কোণে কোথাও একটু ব্যথা করছে। উনি হয়তো ভাবছে তার ছেলেটা বেঁচে থাকলে হয়তো তারও এমন মিষ্টি একটা বৌমা থাকতো, কিন্তু সে যে আর নেই। তার কথা ভাবতেই ওনার চোখ চিকচিক করে ওঠে। সকলের অগোচরে চোখের পানি মুছে নেয় নাজমা বেগম। অরি আরো কিছুক্ষণ থেকে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। অরি রুমে এসে দেখে অনিকেত রুমে নেই। এদিক ওদিক তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা বন্ধ। তারপর পুরো রুমে চোখ বুলিয়ে অরি বেশ বিরক্ত হয়। অনিকেত আবার সবকিছু গুছিয়ে রাখছে। আরে ভাই, আমি তো গুছিয়ে রাখছিলাম, তাহলে আবার কেন? বিড়বিড়িয়ে বলে অরি। তক্ষুনি অনিকেত বেরিয়ে আসে। অরি এবার খানিকটা জোর গলায় বলে, আমি তো সব গুছিয়ে রাখছিলাম, তাহলে আপনি এমন করলেন কেন? অনিকেত স্থির কণ্ঠে প্রশ্ন করে। কেমন? অরি এবার চেতে যায়। ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি এত কষ্ট করে গোছালাম আর আপনি সব আবার ঠিক করলেন। জানেন আমি কত কষ্ট করে সব করেছি? আমার পরিশ্রমের কোনো মূল্য নেই আপনার কাছে, তাই না? আমাকে আপনার মানুষ মনে হয় না? এক নিঃশ্বাসে সব বলে অরি। অনিকেত এক মুহূর্তে ভেবাচাকা খেয়ে যায়। এটা মেয়ে নাকি টাইম বোম? সবকিছু এবড়ো খেবড়ো করে গুছিয়ে রাখছিল, তাই তো ও আবার সব ঠিক করে রুম পরিষ্কার করলো। অনিকেত এবার ঠাট্টার স্বরে বলে, ওগুলোকে গোছানো বলে? অবশ্য তোমার থেকে এর বেশি আর কি আশা করা যায়? মনে তো হয় না বাসায় থাকতে কখনো রুম গুছাইছো। অরি রাগটা যেন মাথায় চড়ে বসলো। একে তো ওর কাজকে অপমান করছে,
তার উপর আবার ওকে এখন অপমান করছে। না, এর একটা বিহিত করতেই হবে। অরি আবার গোছানো বিছানাটা আবার অগোছালো করে কলেজ ড্রেস নিয়ে ওয়াশরুমে ছুটে যায়। অনেকের চোখ পাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই অরি ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। অগত্যা অনিকেত পুনরায় সব গুছিয়ে রেডি হয়ে বাইরে যায়। অরি একেবারে কলেজের উদ্দেশ্যে রেডি হয়। তারপর নাস্তা করার জন্য বাইরে আসে। অরি বাইরে এসে দেখে অনিকেত বাবা, চাচা আর ভাইয়ের সঙ্গে মিলে খেতে বসেছে। সালমা বেগম খাবার বেড়ে দিচ্ছে আর নাজমা বেগম সব জিনিস আগাই দিতেছে। অরিও সময় ব্যয় না করে অনিকেতের পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। অনিকেত একবার তাকায় অরির দিকে, পরক্ষণে চোখ ফিরিয়ে নেয়। ততক্ষণে সালমা বেগম সবার প্লেটে খাবার বেড়ে দিয়েছে। সবাই খাওয়ায় মনোযোগ দেয়। তখনই আজমল চৌধুরী অরির দিকে তাকিয়ে বলেন, কলেজে যাও মামুনি? অরি হালকা হেসে উত্তর দেয়, হ্যাঁ বাবা। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে বলিও। হুম। উনি এবার অনিকেতকে আদেশের সুরে বলে, তুমি আজ থেকে ওরি মামুনিকে কলেজে নিয়ে যাবে। অনিকেত হয়তো কিছু বলতে চাইছিল, তার আগেই উনি আবার বলে, আমি কোনো কথা শুনতে চাই না অনিকেত। আরও তোমার স্ত্রী, তোমার দায়িত্ব আছে কিছু। তোমাকে নিশ্চয়ই এই বয়সে এসে দায়িত্ব শেখাতে হবে না। অনিকেত আর কোনো কথা বলে না, আর চোখে তাকায় অরির দিকে। অরিও তাকিয়েছিল ওর দিকে, তাই দুজনের চোখাচোখি হয়। আজ দিয়ে দিয়া যেতেই আজমল চৌধুরী তাকে ডাকে। দিয়া কাছে যেতেই উনি দিয়াকে খেতে বসতে বলেন। কিছুটা ইতস্তত নিয়ে বলে দিয়া, বাবা, আমি পরে মা চাচির সাথে খেয়ে নেব। তুমি যে অসুস্থ সেটা নিশ্চয়ই মনে আছে তোমার। নিজের খেয়াল রাখতে হবে তো নাকি? ঠিক মতো খাওয়া দাওয়া না করলে সুস্থ হবে কিভাবে? আর অভিষেক, তুমি ওকে একা ছেড়ে কিভাবে খেতে বসলে? এখন কি তোমাদের স্ত্রীদের খেয়াল রাখার জন্য আমাকে তোমাদের বলতে হবে? শেষ কথাটা ধমক দিয়ে বলে আজমল চৌধুরী। আজমল চৌধুরীর ধমকে তড়িঘড়ি করে অভিষেকের পাশে বসে দিয়া। সালমা বেগম তার প্লেটে খাবার দেন। পাশ থেকে অভিষেকও দেয় কিছু। অরি তাকিয়ে দেখে সবকিছু, আবার খাবারে মনোযোগ দেয়। সকলের খাবার প্রায় শেষের দিকে। অরির শেষ হবেই, আর সেই মুহূর্তেই সালমা বেগম অরির দিকে এক গ্লাস গরুর দুধ আগায় দেন। অরি সালমা বেগমের মুখের দিকে তাকায়। গরুর দুধ অরির ভীষণ পছন্দের। যে বয়সে বাচ্চারা এটা খেতে চাইতো না, তখন অরি চেয়ে খেত। প্রতিদিন সকালেও দুধ খায়। অরির তাকিয়ে থাকা দেখে সালমা বেগম বলেন, কি ব্যাপার অরি, এভাবে কি দেখছো? মা, আমার না আপনাকে চুমু খেতে ইচ্ছে করছে। সাবলীল তার উত্তর। মুহূর্তেই পরিস্থিতি কেমন হয়ে গেল। অরির এমন উত্তর হয়তো কেউ আশা করেনি, তাই তো সকলের খাবার মুখে আটকে রইল। অরি পরিস্থিতি বুঝতে পারলো, সে নিজেও এমন কিছু আশা করেনি, তাই পরিস্থিতি সামাল দিতে বলে, আসলে হয়েছে কি, আমি তো মাঝে মাঝে সিরিয়ালের শাশুড়িদের দেখতাম, কি বজ্জাত ছিল ওনারা। বউদের দিয়ে সব কাজ করিয়ে নিত, তাদের ঠিকমতো খেতে দিত না, অত্যাচার করত। অথচ আমার শাশুড়ি কত ভালো, আমাকে একটা কাজও করতে দেয় না। উপরন্তু আমার পছন্দসই খাবার বানিয়ে দেয়। তার জন্য চুমু তো নিতান্তই ছোট জিনিস, তার তো নোবেল পুরস্কার প্রাপ্য। মা, আমার কাছে টাকা হলে আপনাকে একটা নোবেল দিব, ঠিক আছে? নয়তো ইউনুস চাচার নোবেলটা চেয়ে নিয়ে দেব। অরির কথা শেষ হওয়ার সাথেই টেবিলে হাসির রোল পড়ে গেল। সবাই হাসে, শুধু অনিকেত ব্যতীত। ভাবি, বড় আম্মুকে পরে নোবেল দিও। আপাতত যেটার জন্য নোবেল দিতে চাইছো সেটা শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। টেবিলের কাছে আস্তে আস্তে বলে আমেনা। অনিকেতের খাওয়া শেষ, তাইও রুমে চলে যায়। অরিও তাড়াতাড়ি করে খেয়ে অনিকেতের পিছে ছুটে। রুমে এসে অরি নিজের ব্যাগে বই ভরতে থাকে। অনিকেতের দিকে তাকিয়ে দেখে লোকটা একের পর এক পারফিউম মেরেই যাচ্ছে, আবার জেল দিয়ে চুল সেট করছে। অরির একবার বলতে মনে চাইলো, কেন রে ব্রিটিশ এলিয়েন, এত সাজুগুজু করছিস কেন? মেয়ে পটানোর ধান্দা নাকি? মেয়েগুলো এমনিতেই কেমন ক্যাবলার মতো চেয়ে থাকে, তার উপর এত সাজলে আবার তুলে না নিয়ে যায়। এই জামাইটাকে না নিয়ে হয়েছে যত ঝামেলা। অরির মনে ইচ্ছে জাগলো অনিকেতের চুলগুলো এলোমেলো করে দিতে, কিন্তু আপাতত নিজের ইচ্ছেকে মূল্যায়ন করলো না ও, কারণ জানে এখন কিছু করতে গেলে রাম ধমক খেতে হবে। তাই তো নিজের ইচ্ছাকে দমন করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। গেটের কাছে এসে অরি দাঁড়িয়ে অপেক্ষা করছে অনিকেতের জন্য। অনিকেত বাইক আনতে গ্যারেজে গেছে। অনিকেত বাইক নিয়ে অরির কাছে থামায়। অতঃপর মানিব্যাগ থেকে একটা 500 আর একটা 100 টাকার নোট বের করে টাকাটা অরির দিকে এগিয়ে দিয়ে বলে, শোনো, তোমাকে আমি নিজের সাথে করে নিয়ে যেতে পারবো না। আমি চাই না এই মুহূর্তে আমাদের বিষয়টা সবাইকে জানাতে। আই হোপ তুমি বুঝতে পারছো। আর বাবাকে বলতে চাইছিলাম, বাট উনি আমার কথা শুনবার প্রয়োজন মনে করে নাই। তাই টাকা নাও আর একটা রিক্সা ভাড়া করে কলেজে আসো। হ্যাঁ, ঢং কত! আমি তোমাকে নিজের সাথে নিতে পারবো না। তা আমাকে কেন নিবি রে এলিয়েন? আমাকে নিলে তো আর
মেয়েরা তোর দিকে তাকাবে না। নিজেকে আর সিঙ্গেল দাবি করতে পারবি না, ঠাডা পড়বে তোর বাইকে আর তোর যৌবনে। আগের কথাগুলো মনে মনে বললেও মুখে বলে। আমি এমনি তো আপনার সাথে যেতাম না, আর আমার কাছে টাকা আছে, আপনার দয়ার কোনো দরকার নেই। অরির কথায় অনিকেত খানিকটা অবাক হয়, তাই জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ মিন বাই দয়া? কিছু না বলেই সামনের দিকে হাঁটা ধরে অরি। মুহূর্তেই অনিকেতের মাথা গরম হয়ে যায়। এই মেয়েটা না বেশি কথা বলে। বাইক স্টার্ট দিয়ে সামনে এগোয় ও। কিছুটা গিয়ে আবার একটা রিক্সা নিয়ে ফেরত আসে। ওঠো। আদেশের স্বরে বলে অনিকেত। লাগবে না, আমি নিজে রিক্সা খুঁজে যেতে পারবো। তোমার কাছে আমি অনুমতি চাইনি, উঠতে বলেছি উঠো। আর তোমার জন্য আমি কলেজে লেট করে যেতে পারবো না। অনিকেত ধমক দিয়ে বলে। অতঃপর উপায় না পেয়ে উঠে বসে রিক্সায়। পরক্ষণেই রিক্সা চলতে শুরু করে। রিক্সা চলতে শুরু করলে অনিকেত বাইক নিয়ে এগিয়ে যায়। অরি রিক্সায় বসে অনিকেতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণেই অনিকেত বাইক নিয়ে চোখের আড়ালে চলে যান। অরি ভাবে, তাদের সম্পর্ক কি কখনো ঠিক হবে? সে কি কখনো বাইকের ওই পেছনের সিটে বসতে পারবে? অনিকেত কি কখনো ওকে স্ত্রী বলে মেনে নেবে? বিয়ের আগে কত স্বপ্ন ছিল ওর, রাতে বর নিয়ে বাইকে ঘুরবে, বৃষ্টি বিলাস করবে, আরো কত কি। ভাবনায় বিভোর হয়ে অরি সামনে এগিয়ে যায়। রিক্সা এসে থামে কলেজের গেটের সামনে। গেটের উপর বড় হরফে লেখা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সত্যিই কি তাই? এই বই, এই শিক্ষাকে কি আমরা মেরুদণ্ড হিসেবে ব্যবহার করতে পেরেছি বা পারছি? হয়তো বা না। এই শিক্ষা আমাদের কাছে এখন কাগজের সার্টিফিকেট ছাড়া কিছুই না। আমরা শিক্ষা গ্রহণের প্রকৃত কারণ ভুলেই গেছি। কেবল নাম, যশ আর ভালো একটা কাজের সন্ধানে ছুটেছি। গন্তব্যে এসে রিক্সা থামলেও ওই রিক্সার মধ্যে বসে থাকা রমণীর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ডুবে আছে নিজের বর্তমান আর ভবিষ্যৎ ভাবনার মধ্যে। অরির ভাবনার সুতা ছেড়ে রিক্সাওয়ালা দ্বিতীয় ডাকে। এদিক সেদিক তাকিয়ে দেখে সে পৌঁছে গিয়েছে তার কাঙ্ক্ষিত গন্তব্যে। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে বাধে বিপত্তি। রিক্সাওয়ালা বলছে ভাড়া নেবে না, কারণ তাকে যে স্যার ডেকেছে সেই ভাড়া দিয়েছে। এদিকে অরি ভাড়া দেবে, সে অনিকেতের টাকায় চলবে না। যে লোক নিজের স্ত্রী হিসেবে মানতে নারাজ, তার টাকা চলার মতো মেয়ে অন্তত অরি না। সে তার সিদ্ধান্তে অটল। এদিকে বেচারা রিক্সাওয়ালা এদের স্বামী স্ত্রী ঝামেলার মাঝে ফেসে গেছে। অরি তাকে আটকে রেখেছে। উনি চাইলেই অরিকে মিথ্যা বলে টাকা নিয়ে চলে যেতে পারত, যেখানে অরি নিজে ওনাকে টাকা নিতে জোর করছে। কিন্তু না, উনি নেবে না, কারণ উনি সৎ পথে উপার্জন করে, হোক না তা পরিমাণে অল্প। অবশেষে অনেক বাক বিতণ্ডার পর অরি সফল হয়। এতক্ষণ অরির মন খারাপ থাকলো, এখন আর তা নেই। আর থাকবেই বা কি করে? জানের জান বান্ধবীর দেখা যে পেল। সকালে সালমা বেগমের মোবাইল দিয়ে মিতুকে কল দিয়েছিল, সে আজ কলেজে আসবে কিনা তা জানার জন্য। এদিকে 2 দিন পর বান্ধবী আসতেছে, তাই গেটের সামনে দাঁড়িয়েছিল মিতু। দুজনের কথাবার্তা মনে হবে কতদিন পর তাদের দেখা, অথচ কেবল 2 দিন হলো। বেস্ট ফ্রেন্ড হয়তো এমনই হয়। কিরে, এই 2 দিন তুই কোথায় ছিলি? আর তোর ফোন বন্ধ কেন? জানিস আমি কত চিন্তা করছিলাম, তোর কিছু হলো না কি? আন্টিকে কল দিলাম, উনি বললেন তুই ঠিক আছিস, আর বাকিটা যেন তোর থেকেই শুনি। এখন সব বল আমায়। কপট রাগ দেখিয়ে বলে মিতু। মিতু একের পর এক প্রশ্নে ঘাবড়ে যায়। কোথা থেকে শুরু করবে বুঝতে পারে না, তাই খানিকটা দম নিয়ে বলতে শুরু করে। সেদিন কলেজ থেকে যাওয়ার পর দেখি আমাদের বাসায় অনেক মেহমান আসছে। আমি তাদের সাথে ভালো মন্দ কথা বলে রুমে চলে যাই। একটু পর আব্বু আসে আমার রুমে। উনি আমায় ওনার পাশে বসিয়ে বলে, দেখো মা, তুমি তো জানো বাবা তোমায় কত ভালোবাসে। বাবা যা সিদ্ধান্ত নেবে তোমার ভালোর জন্যই নেবে। বাবার মুখে এমন কথা শুনে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলে আমাকে নাকি আজকেই বিয়ে করতে হবে। কিছু করার নেই, সেদিন বাবার মুখের দিকে চেয়ে আমিও কিছু বলতে পারিনি। তারপর সেদিন আমার বিয়ে হয়, আর এখন আমি শ্বশুর বাড়িতে থাকি। কিন্তু সবচেয়ে মজার কথা কি জানিস? মিতু আগ্রহ স্বরে শুধায়। কি? ইতস্তত ভাবে জবাব দেয় অরি। অনিকেত স্যার আমার জামাই। অরির কথা শেষ হওয়ার সাথে সাথে গগন বিদারক চিৎকার দেয় মিতু। তার চিৎকার যেন গাছের কাকগুলো উঠতে শুরু করেছে। মিতুর অবস্থা দেখে মনে হবে যেন কঠিন আশ্চর্যজনক কিছু শুনল। অবশ্য আশ্চর্য হওয়ারই কথা। কলেজের সবচেয়ে রাগী, গম্ভীর আর ডিসিপ্লিন মেনে চলা স্যার নাকি অরির হাজব্যান্ড। এই দিনও দেখতে হলো। মিতুর চিৎকারে অরি বলে, চিল্লিয়ে কানের পোকা মারা পরিকল্পনা করছিস নাকি? ভাবুক হয়ে বলে মিতু। ওসব ছাড়, তুই এটা বল, অনিকেত স্যার সত্যি তোর হাজবেন্ড? না, আমি মজা করছি তোর সাথে। তুই যে আমার শালি লাগিস। আরে সিরিয়াসলি বল না। দেখ, আমি নিজেও প্রথম অবাক হয়েছিলাম তাকে দেখে, কিন্তু সত্যি এটাই,
ওই এলিয়েনটাই আমার জামাই। ব্যঙ্গাত্মক করে বলে অরি। পরবর্তীতে অরি মিতুকে সব খুলে বলে। অনিকেতের ব্যবহারের জন্য প্রথমে খারাপ লাগলেও সকালের কথা শুনে মিতু হাসি আটকাতে পারে না। সে হো হো করে হেসে দেন। অরি বিরক্তি নিয়ে তাকায় মিতুর দিকে আর বলে, এখানে হাসার কি হলো? তুই বলছিস হাসার কি হলো? আর তুই কিনা জামাইকে রেখে শাশুড়িকে চুমু খেতে চাস, তা আবার সবার সামনে? আর আমায় বলছিস হাসার কি হলো? বলেই মিতু আরেক দফা হাসতে শুরু করে। দেখ, উনি খুব ভালো, আমার অনেক খেয়াল রাখে তাই। সরল স্বীকারোক্তি অরির। আচ্ছা, আর স্যার বুঝি খেয়াল রাখে না? তুই থাক, একটু পর ক্লাস শুরু হবে, আমি গেলাম। বলেই অরি হাঁটা শুরু করে। আরে থাম, ক্লাস তো আমারও আছে, আমিও তো যাব নাকি? অরির পিছে যেতে যেতে বলে মিতু। ক্লাসে এসে অরির মনোযোগ নেই সেদিকে। সে কেবল মিতুর বলা শেষ কথাটা চিন্তা করছে। আচ্ছা, এমন কোনো দিন কি আসবে যেদিন অনেকে অরির খেয়াল রাখবে? মিতু অরির দিকে তাকায়। সবসময় মজা করা মেয়েটা আজ কেমন চুপচাপ, ব্যাপারটা ওকেও ভাবিয়ে তোলে। অরির আজ ক্লাস করতে মন চাচ্ছিল না, তবুও ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ক্লাস করলো। সবে 3টা ক্লাস হয়েছে, এখনো আরো 2টা ক্লাস আছে। ক্লাসরুমে বসে আছে অরি, পাশে মিতু বসা। মাঝখানে টিফিন পিরিয়ডে বাইরে গিয়েছিল, তবে খায়নি কিছুই। অরি কলেজে আসার পর আর অনিকেতকে দেখেনি, তবে এখন দেখা হবে, কারণ এখন অনিকেতের ক্লাস। কিছুক্ষণের মধ্যে ক্লাসরুমে প্রবেশ করে অনিকেত, কলেজের সবচেয়ে হ্যান্ডসাম এবং ড্রেসিং স্যার। সাদা টি শার্টটা ইন করে পরা, তার উপর নেভি ব্লু রঙের ব্লেজার, হাতে একটা ঘড়ি যেটা অনিকেত সব সময় পরে। অরির মাঝে মাঝে মনে হয় ওই ঘড়িতে কিছু একটা রহস্য আছে, নয়তো প্রতিদিন কেউ একই ঘড়ি পরে নাকি। অরি তাকিয়ে দেখে অনিকেত আজই কপাল ভাঁজ করে আছে। না, এই লোক কখনো ভালো হবে না। কিসের এত বিরক্তি তার জীবনে? পরক্ষণেই মনে হয় হয়তো সেই ওই বিরক্তি। অরির মনটা আবার খারাপ হয়ে যায়। অনিকেত নিজের মতো করে ক্লাস শুরু করে দেন, তবে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কয়েকবার আর চোখে তাকায় অরির দিকে। অরির মুখে মনমরা ভাবটা স্পষ্ট। অনিকেত আজ কেমন ক্লাসে মনোযোগ দিতে পারছে না, বারবার অরির মুখের দিকে তাকাচ্ছে। কি হয়েছে মেয়েটার জিজ্ঞেস করতে গিয়েও পারছে না। এমন আগে কখনো হয়েছে বলে অনিকেতের মনে পড়ে না। এদিকে প্রিয় বান্ধবীর এমন রূপ মিতু কিছুতেই সহ্য করতে পারছে না, তাই বান্ধবীকে খুশি করতে অনিকেতের একটা ছবি আঁকেও। অরি প্রায় বেশিরভাগ সময় অনিকেতকে এলিয়েন বলে ডাকে, তাই মিতু বেশ ফানি একটা এলিয়েন এঁকে নিচে অনিকেতের নাম দেয়। এতক্ষণ খেয়াল না করলেও মিতুর ইশারায় খাতায় তাকাতেই অরি হেসে ফেলে। একসময় বেশ শব্দ করে হেসে দেয়ও। পুরো ক্লাসরুম তাকায় অরির দিকে, অনিকেতও তাকায় তার দিকে। হাসতে থাকা অরির সেদিকে কোনো নজর নেই, সে আপন মনে হাসতে ব্যস্ত। সাধারণত অনিকেতের ক্লাসে কেউ ট্রু শব্দ করার সুযোগ পায় না, সেখানে অরির কাণ্ড সত্যি হতবাক করার মতো। অরির হাসি থামে অনিকেতের ধমকে। অনিকেত এগিয়ে যায় ওর দিকে। অনিকেত অরির কাছে আসলে দেখে ওর সামনে একটা এলিয়েন আঁকা, যার অবস্থা খুবই শোচনীয়। অনিকেত সবচেয়ে বেশি অবাক হয় নিচে নিজের নাম দেখে। মুহূর্তে রাগগুলো তরতর করে বাড়তে থাকে। একে তো তার ক্লাসে ডিস্টার্ব, তারপর তার এমন ছবি আঁকা। অরির কাছে এটাকে কোন দিক দিয়ে অনিকেত মনে হলো তা সে ভেবে পায় না। অতঃপর নিজস্ব নিয়মে অরির শাস্তি ব্যবস্থা করে অনিকেত, আর সেটা হলো ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকা। পুরো কলেজে একমাত্র অনিকেতই আছে যে এমন ভয়ঙ্কর শাস্তি দেন। আরে বাবা, যে বয়সে মানুষ বাচ্চার বাবা মা হচ্ছে সে বয়সে কিনা কান ধরে দাঁড়ানো, এটা কেউ মানতে পারে না। কিন্তু মানতে না পারলে কি হবে? ভুল করলে শাস্তি তো পেতেই হবে। অরি যেহেতু ভুল করেছে তাই কথা না বাড়িয়ে শাস্তি মেনে নেয়। এদিকে বেচারি মিতু হাঁসফাঁস করতে থাকে। কোথায় ভেবেছিল বান্ধবীকে একটু খুশি করবে, তা না কি থেকে কি হয়ে গেল। অরি বাইরে এসে কান ধরে দাঁড়িয়ে থাকে। অরিদের বিল্ডিংটা কলেজের একপাশে হয়, এদিকে তেমন একটা মানুষ নেই, আর বাকিরা যে যার ক্লাসে। আশেপাশে কাউকে না দেখে অরি বেশ নিশ্চিন্ত মনে কান ধরে দাঁড়িয়ে থাকে। এর আগেও ধরেছে, তাই খুব একটা সমস্যা হয় না। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন দেখে নিজের ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ সায়ান ভাইয়া এদিকে আসতেছে। মূলত অরিদের বিল্ডিং এর সামনে দিয়ে কলেজের অফিসে যাওয়া লাগে, তাই এদিক দিয়ে যাওয়া। অরি চায় না সায়ান তাকে এভাবে দেখুক। এর আগে একবার দেখেছিল। অরি কি লজ্জায় না পড়েছিল? টানা কয়েকদিন কলেজে আসেনি, এখন তো তাও করতে পারবে না। ওই এলিয়েন ওকে জোর করে নিয়ে আসবে। তার চেয়ে ভালো নিজেকে লুকানো। কিন্তু লুকাবে কি দিয়ে? ওর কাছে তো কিছুই নাই। কি একটা ভেবে হঠাৎ নিজের জুতা জোড়া খুলে হাতে নেন, সেটা মুখের সামনে উঁচু করে ধরেন, তারপর তা দিয়ে নিজেকে আড়াল করার প্রয়াস চালায়, তবে খুব একটা সফল হতে পারে না। তার আগেই সায়ানকে দেখে ফেলে। আরে অরি, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? সায়ান হাঁটা থামিয়ে জানতে চায়। আসলে তেমন কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তা ঠিক আছে, তবে তুমি জুতা খুলে হাতে নিয়ে এমন মুখের সামনে ধরে আছো কেন? অরি কি উত্তর দেবে ভেবে পায় না, অতঃপর বলে, আমি ও হ্যাঁ,
আমি আমার জুতার সাইজ দেখছিলাম। একটু হাসার চেষ্টা করে ও। তা তুমি এখানে দাঁড়িয়ে জুতার সাইজ দেখছিলে কেন? অরি এবার বেশ বিরক্ত হয়। আরে ভাই, যেখানে যেতে এসেছিস সেখানে যা না, আমার পিছনে কেন লাগতে এলি? আর এই এলিয়েনটা যেদিন ওকে শাস্তি দিবে সেদিনই শায়নকে এদিকে আসতে হবে। হায় আল্লাহ। আমি আসলে চুরি। অরি তার কথা শেষ করতে পারে না, তার আগেই কারো ধমকে পেছন ফিরে দেখে অনেকে তোর সামনে দাঁড়িয়ে। তখনই অরির মৃত্যুর আঁকা ওই ছবিটার কথা মনে পড়ে। অরির হাসি আসলো, তা আটকে রাখে। অনিকেতকে সামনে দেখে শায়ন সালাম দেয়। অনিকেত সালামের উত্তর দিল শায়নকেও সহ্য করতে পারছে না। মেয়েদের সাথে এত কথা কিসের? আর এই মেয়েটা কত সুন্দর হেসে হেসে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। অনিকেত অরিকে ক্লাসে যেতে বলে চলে যায়। অরি ক্লাসে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। মিতু ওকে দেখে বলে, সরি রে দোস্ত, আমার জন্য তোকে শাস্তি পেতে হলো। কিন্তু তুই স্যারকে বললি না কেন যে ওটা আমি আঁকছি? বাদ দে, তখন দুজনকে শাস্তি পেতে হতো। মিতু অরিকে জড়িয়ে ধরে। তারপর বাকি ক্লাসটা শেষ করে কলেজ থেকে বেরিয়ে যায়। রাস্তা আলাদা হয়, দুজনকে আলাদা যেতে হয়। অরি কিছুটা সামনে গিয়ে একটা রিক্সা নিয়ে নেয়। অনিকেতের টিচার্স মিটিং থাকায় সে একটু পরে আসবে। রিক্সা দিয়ে যেতে যেতে অরি ভাবে কিভাবে আজকের অপমানের বদলা নেবে। কিছু তো একটা করতেই হবে। তখন মুখ বুজে থাকলো সে কিছুই ভুলেনি। অনিকেতকে জব্দ করার একটা ফোন দিয়ে আটতে হবে। অতঃপর কিছু একটা ভেবে ক্রুড় হাসি হাসে। প্রচন্ড গরমে ভর দুপুর বেলা কাঠফাটা রোদ, জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। এই গরমে কলেজ থেকে ফিরে অরি ভীষণ ক্লান্ত, তাই তো এসেই ফ্রেশ হতে চলে যায়। টিফিনে কিছু না খাওয়াতে এখন প্রচন্ড খিদে পায় তার। যেহেতু সকালে সালমা বেগম বলেছে এটা ওরও বাড়ি, তাই সমস্ত সংকোচ পিছনে ফেলে খেতে চলে যায়। আর এমনিতেও লোকে বলে শরম করলে নাকি গরম ভাত পাওয়া যায় না। কলেজ থেকে ফিরতে ফিরতে অরি প্রায় 3টা বেজে যায়। ততক্ষণে সবার খাওয়া দাওয়ার পাট চুকেছে, কেবল অরি আর অনিকেত বাকি। অরি খাবার টেবিলে এসে দেখে কেউ বাইরে নেই। বাড়ির 3 কর্তা কাজে গেছে, আর গিন্নিরা নিজেদের রুমে আরাম করতেছে। অনিকেতদের একটা পারিবারিক ব্যবসা আছে, যেটা তারা 3 জন দেখাশোনা করে। অনিকেতকে বললে সে সোজা না করে দেয়, কারণ এইসবে তার আগ্রহ নেই। সে শিক্ষকতা করতে চায়, তাই তো পড়াশোনা শেষ করে বিসিএস এর প্রস্তুতি নেয়। ভাগ্য ভালো থাকায় এবং কঠোর পরিশ্রমের ফলে প্রথমবারেই সে সফল হয়, আর এখন একটি সরকারি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার পদে নিযুক্ত আছে। অরি দেখে সব খাবার টেবিলেই সাজানো আছে, তাই তার আর কোনো সমস্যা হয় না। নিজের মতো করে নিয়ে খায়। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসে আর নিজের করা প্ল্যানিং এর উপর কাজ করতে থাকে। সব কাজ শেষ করে অরি খাটে বসে অনিকেতের জন্য অপেক্ষা করতে থাকে। হয়তো ভাবছেন স্বামী ভক্ত মেয়ে তার ক্লান্ত স্বামীকে পানির গ্লাস এগিয়ে দিতে এভাবে অপেক্ষা করছে। সকালে স্বামী কর্তৃক অপমানের সামান্য কিছু বদলা, তাই তো এত অপেক্ষা। অনিকেতের জন্য অপেক্ষা করতে করতে অরি বেশ বিরক্ত হয়। আরে ভাই, কি এমন জরুরি মিটিং করছিস যে এত দেরি হচ্ছে? এদিকে বাইরে গিয়ে কারোর সাথে গল্পও করতে পারছে না। কখন আবার অনিকেত চলে আসে। বাইরে থাকলে তো আর অনিকেতের প্রতিক্রিয়া দেখতে পারবে না। মহাশয়কে তো আবার ফোন করারও কোনো ব্যবস্থা নেই। ব্রিটিশ এলিয়েন আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখা না, এমন অবস্থা করব যে আমার পেছনে লাগতে আসার আগে 3 বার ভাবতে বাধ্য হবে। অরি ভাবনার মধ্যে রুমে কারো পায়ের শব্দ শুনতে পায়। কেউ রুমে প্রবেশ করছে। শব্দের উৎসের দিকে তাকালে দেখে অনিকেত ঢুকছে। কি ক্লান্ত তার মুখখানি। সবসময় বিরক্তিকর মুখ করে থাকা লোকটার বিরক্তি যেন বহু গুণ বাড়িয়ে দিয়েছে এই গরম। অবশ্য এই রোদে বাইক চালিয়ে আসা তো আর চারটেখানি কথা না। অরির মায়া হলো হয়তো, তবে সেটাকে পাত্তা দিল না। যে লোক বইয়ের প্রতি মায়া দয়া দেখায় না, তাকে মায়া দেখিয়ে নিজের মায়া কমাতে চায় না। অনিকেত রুমে ঢুকে বিরক্তিতে সূচক শব্দ করে ওঠে। অরি তার বিছানার অবস্থা যাচ্ছে তাই করে রেখেছে। বিছানার এক পাশে কলেজ ড্রেস, অন্য পাশে বই সহ ব্যাগটাকে রাখা। দেখে মনে হবে মঙ্গল গ্রহ থেকে কেউ ঢিল ছুঁড়েছে। আর এক পাশে অরি, আর অপর পাশে হয়তো অনিকেতের জন্য জায়গা রেখেছে। অগোছালো অনিকেতের প্রচন্ড অপছন্দের, অথচ এই মেয়েটা সবসময় রুমটাকে এলোমেলো করে রাখে। অনিকেত অরিকে কয়েকখান কড়া কথা শোনাতে চাইছিল, তবে ফ্রেশ হওয়া আগে জরুরি ভেবে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অরি এবার সিন দেখার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে অনিকেতের চিল্লানের আওয়াজ ভেসে আসে। অরি দরজার কাছে গিয়ে কান খাড়া করে থাকে। ফর দ্য হেল, পানি বের হচ্ছে না কেন? চিৎকার দিয়ে বলে অনিকেত। পর মুহূর্তে হাতড়াহাতড়ির আওয়াজ আসে। অনিকেত সব বালতি ভাড়া দেখতে থাকে, কিন্তু কোথাও কোনো পানি নেই। আর থাকবেই বা কি করে? অরি যে সব ফেলে দিয়েছে। অতঃপর দরজা খুলে বাইরে আসে। অরির দরজার সামনে থাকায় দুজন খুব কাছাকাছি চলে আসেন। টিভির নায়ক নায়িকাদের মতো তাদের এই মুহূর্তটাও অনেক রোমাঞ্চকর হতে পারত, তবে অনিকেতের মুখে লেগে থাকা গোবরের গন্ধে টিকতে পারে না। সাথে সাথে ছিটকে দূরে সরে যায়। ওয়াশরুমে কল দিয়ে পানি আসছে না কেন? অনিকেত জানতে চায়। অরি ভাবলে সে উত্তর দেয়, আমি কিভাবে জানবো? অনিকেত দাঁত কিটমিট করে তাকায়।
গোবরের গন্ধে অরির গা গুলিয়ে আসে। অনিকেতের অবস্থাও দেখার মতো। বেচারার সারা মুখ জুড়ে গোবরের বিচরণ। ভালো করে চোখ মেলতেও পারছে না সে। অনেক কষ্টে চোখ মেলে তাকায় অরির দিকে। তারপর দাঁত চিবিয়ে বলে, আমার ফেস ওয়াশে গোবর আসলো কিভাবে? আপনি গোবর মেখেছেন? আগে একটু সুন্দর হওয়ার জন্য গোবর মেখেছেন। মানলাম আপনি না হয় এলিয়েন, কোনো কিছু আপনার স্বাভাবিক না, তাই বলে আপনি গোবর মাখবেন? ছি। বলেই নাক ছিটকায় অরি। তারপর মুখে এমন একটা ইনোসেন্ট ভাব ফুটিয়ে তোলে যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। সে এমন এক নিষ্পাপ বাচ্চা যে গোবর ধরা তো দূর, কোনোদিন দেখনি। অথচ অনিকেতের ফেস ওয়াশের ভিতরে সবকিছু বের করে তার মধ্যে গোবর গুলিয়ে ঢুকায়। সকালে অরি কলেজে যাওয়ার সময় দেখেছে একটা লোক 1 বস্তা গোবর দিয়ে গেছে। এগুলো অবশ্য গাছের গোড়ায় দেওয়া হবে। তখন রিকশায় বসে অরির মাথায় এই বুদ্ধিটাই আসছিল। গোবর মাখার পর অনেকের যাতে সাথে সাথে তা ধুয়ে ফেলতে না পারে, তাই ওদের বাথরুমের পানির লাইনও বন্ধ করে দিয়েছে। এমনি আর কোথাও পানি রাখে নাই। অনিকেতকে দেখে অরির মনে হলো আজকের জন্য এতটুকুই ঠিক আছে, নয়তো আবার বেশি হয়ে যাবে। তাই অনিকেতকে ওয়াশরুমে পাঠিয়ে পানি আনতে চলে যান। অরি পানি নিয়ে এসে অনিকেতকে দেয়, আর আসার সময় পানির লাইনও চালু করে। বাড়িতে সবাই এ সময় ঘুমে থাকায় অনিকেতের চিল্লানি কারো কানে পৌঁছায় না। প্রায় অনেকক্ষণ যাবৎ গোসল সেরে বেরিয়ে আসে অনিকেত। ও বাইরে এসে দেখে অরি বারান্দায় দাঁড়িয়ে আছে। ততক্ষণে বিকাল হয়, সেখানে খুব সুন্দর বাতাস বইছে। অরি সেটাই উপভোগ করছে, কিন্তু তার এই সুখ কারো সহ্য হলো না হয়তো। অনিকেতের প্রথম ডাকে ইগনোর করলো, দ্বিতীয়বার আর সাহস হলো না। কেমন গমগমে আওয়াজে ডাকছে তাকে। অগত্যা তাকে রুমে যেতে হলো। সকালে তোমায় শাস্তি দিয়েছি বলে তুমি আমার সাথে এমন করছো না? তুমি আমার ফেস ওয়াশে গোবর দিয়েছো তাই না? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে অনিকেত। আমার কিসের ঠাকা যে আপনার ফেস ওয়াশে গোবর দিব? অকপটে সবটা অস্বীকার করে অরি। তাহলে কি ভূতের মা করেছে? আর তুমি ব্যতীত এই রুমে কেউ নেই বা আসেও না। এমনও হতে পারে আপনি অতিরিক্ত সৌন্দর্যের লোভে গোবর কিনে এনেছেন। জাস্ট শাট আপ, একদম ভুলভাল কথা বলবে না। হুঙ্কার ছোড়া অনিকেত। হ্যাঁ পারেন তো, শুধু আমার উপরে চিল্লাতে। মুখ বাঁকিয়ে বলে অরি। আর রুমের এমন অবস্থা করেছো কেন? অরি জানতে চায়। খাটের উপর কাপড়, ব্যাগ এগুলো রাখছো কেন? দেখুন এগুলো আমার অভ্যাস, আর আপনার মা বলেছে এখানে এসে যেন আমি আমার ভালো অভ্যাসগুলো পরিবর্তন না করি। হ্যাঁ এগুলো আমার ভালো অভ্যাস, আপনার সমস্যা হলে সব গুছিয়ে রাখুন। অনিকেতের এই মুহূর্তে অরির দাঁতগুলো ভেঙে দিতে মন চাচ্ছে। শুনুন, আপনি যে আমার দাঁতগুলো ভেঙে দিতে চাচ্ছেন তা আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু খবরদার বলছি আপনি আমার দাঁত ভাঙতে আসলে আমিও আপনার সব দাঁত ভেঙে দিব। চোখ দুটো বড় করে বলে অরি। অনিকেতের এবার নিজের কপাল চাপড়াতে মন চাচ্ছে। এই কার সাথে মাতাকে জোর করে বিয়ে দিল? এই মেয়েকে কিনা বিয়ে করার জন্য তার মাতাকে কসম দিয়েছে। সে তো ভেবেছিল জীবনে কখনো বিয়ে করলে একটা ভদ্র আর শান্ত মেয়েকে করবে, যাকে 4টা ধমক দিলে মাথা তুলে তাকাবে না, এমনি 2টা চড় দিলেও কিছু বলবে না, সারাদিন মেও মেও করবে, উফস সরি বড়বড় করবে। অথচ মা ঘরে আনলো আস্তে একটা ধানি লঙ্কা, যাকে একটু শাস্তি দিলে গোবরে চুবায়, আবার দাঁতও ভাঙতে চায়। একে নিয়ে কি হবে আমার? সন্ধ্যায় অরি সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। অনিকেত এখন বাসায় নেই, বিকেলে বেরিয়েছে, কি যেন কাজ আছে তার। সালমা বেগম পাকোড়া বানিয়েছে, সেগুলো সবাই খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। সবাই বলতে ওরা 5 জন মেয়ে। আড্ডার এক পর্যায়ে আমেনা বলে ওঠে, ভাবি, তোমাদের হানিমুন প্ল্যান কি? কোথায় যাচ্ছ হানিমুনে? অরি খুব করে কেসে ওঠে, চকিত নয়নে চায় আশেপাশে। সবাই যেন তার উত্তরের প্রতীক্ষায়। এ বাড়িতে যে সবাই অনেক ফ্রি মাইন্ডের অরি তা বুঝতে পারে, কিন্তু সে কি উত্তর দেবে তা ভেবে পায় না। এনারা তো আর জানে না অনেকে যে ওকে স্ত্রী হিসেবে মানে না। বাইরে সবার চোখে তারা স্বামী স্ত্রী হলো, তাদের মধ্যে যে কিছু ঠিক নেই। আর সবচেয়ে বড় কথা, ওই এলিয়ানটার সাথে হানিমুনে গিয়ে হানিমুনের মান সম্মান সে নষ্ট করতে পারে না। ওই ঢেঁড়স মার্কা লোকের সাথে যাওয়ার চেয়ে পাবনা যাওয়া অনেক ভালো। মনে মনে আরো অনেক কিছু বললেও মুখে বলে, এখনো এই ব্যাপারে কিছু ভাবা হয়নি। অরির কথা শুনে পাশ থেকে দিয়া বলে, সে কি অরি, এখনো কিছু ভাবনি? মানে কি? আর এখন না গেলে কখন যাবে? এখন তো সময় এসবের। তোমাদের বিয়েও তো সেভাবে অনুষ্ঠান করে হয়নি। তবে হানিমুনের জন্য একটা ভালো জায়গায় যেও। আমি না হয় অভিষেককে বলে একটা ভালো জায়গা বুক করাবো। আমেনা বলে, বড় ভাবি এখন তো গরম, গরমে কক্সবাজার কেমন হয়? এটা ঠিক আছে, আমি আজকেই অভিষেকের সাথে কথা বলবো। এদের কথাবার্তায় অরি কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, কারণ ও জানে অনিকেত একবারেই মানা করে দেবে। কিন্তু এদের যে প্ল্যানের শেষ নেই। এই মুহূর্তে অরির কেবল একটা কথাই মাথায় আসছে, ওই যে বলে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই।
তাদের কথাবার্তা আরো কিছুক্ষণ চলে। তারপর সালমা আর নাজমা বেগম চলে যান রান্নাঘরে। দিয়া কিছু কাজের জন্য রুমে যায়। এই মুহূর্তে ড্রয়িং রুমে অরি আর আমেনা বসে আছে। তখনই কলিং বেল বাজে। আমেনা উঠে চলে যায় দরজা খুলতে, অরি টিভি চালু করে দেখার জন্য। এই মেয়ে, তোমার পড়াশোনা নাই? কর্কশ কণ্ঠে বলে অনিকেত। অরি টিভি থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে অনিকেত তীক্ষ্ণ চোখে চেয়ে আছে তার দিকে। আছে তো। কলেজে গিয়ে ক্লাসে মন দাও না, আবার বাসায়ও পড়াশোনা করো না। এভাবে চলতে থাকলে তো জীবনে পরীক্ষায় পাশ করতে পারবে না। তাচ্ছিল্য করে বলে অনিকেত। শুনুন, আমারও তো পড়তে ভালো লাগে না, আর পরীক্ষায় পাশ করতে পারবো কি না সেটা সময় বলে দিবে। অরি বেশ ভাব নিয়ে বলে কথাটা। তা ভালো লাগবে কেন? সারা দিন শয়তানি কথা ভাবলে কি পড়ালেখা ভালো লাগে? যাও পড়তে বসো। খানিকটা ধমকের সুরে বলে অনিকেত। অরি অনিকেতের উপর বেশ বিরক্ত হয়। এই লোকটা সারাদিন শুধু পড়ার কথা বলে। আরে এলিয়েন বউকে একটু ভালোবাসার কথাও তো বলতে হয় নাকি? তা না, ধেৎ। অরি রান্নাঘরের দিকে চেয়ে জোরে বলে, মা আপনার ছেলেকে জন্মানোর সময় মধু দেননি? সারাদিন শুধু তো কথা বলে। অরির কথা শুনে সালমা বেগম মুচকি হাসে। উনি কিছু বলতে যাবে তার আগেই অনিকেত বলে, মধু মৌমাছি মুখ থেকে বের করে, তাই খাইনি। কথাটা বলেই অনিকেত রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন। আপনি মুরগির ডিম খান? অনিকেত না থেমেই অরির প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, কেন? মুরগি কি আকাশ থেকে ডিম দেয় না? মানে মৌমাছির মুখ থেকে মধু বের করে দেখে আপনি তা খাননি, অথচ মুরগির পুটকি দিয়ে ডিম বের করে তা গোগ্রাসে গিলছেন। অরির কথায় অনিকেতের পা থেমে যায়। সে চকিত নয়নে চায় অরির দিকে। বিস্ময়ে তার মুখের যাচ্ছে তাই অবস্থা। এদিকে অরির কথায় বাকি সবাই মুখ টিপে হাসে। আমিনা তো একবার শব্দ করে হেসে ওঠে, কিন্তু পরপরই অনিকেত রাগি লোক দিলে তা হাওয়া হয়ে যায়। সালমা বেগম ভাবেন, যাক, এবার তার ছেলেটা আচ্ছা জব্দ হবে। তিনি অরির দিকে তাকান। কি মিষ্টি মেয়েটা, আহা কি হাসি খুশি তার স্বভাব। এজন্যই তো ছেলেকে দিয়ে বিয়ে দিলেন। কিন্তু তার গোমরা মুখ ছেলেটা তো রাজিই ছিল না। কত কাঠখড় পুড়িয়ে যে রাজি করিয়েছেন তা কেবল উনিই জানেন। তিনি জানতেন তার এই রসকসীন কাঠখোট্টা ছেলেটার জন্য অরির মতো মেয়ে ঠিক আছে, অথচ তার ছেলে বলে কিনা এমন দুরন্ত মেয়েকে বিয়ে করবে না। বললেই হলো। অনিকেত গিলে খাওয়া নজরে অরির দিকে তাকান, যেন এই মুহূর্তে কাঁচাই গিলে খাবে। অনিকেত কিছু না বলে রুমে চলে যায়। রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়, যেন অরির উপর সব রাগ ওই বেচারা দরজার উপর ঢালছে। দরজাটা এত জোরে শব্দ করে যে অরি কেঁপে ওঠে। অতঃপর এখন অনিকেতের সামনে না যাওয়াই শ্রেয় মনে করে। টেবিলে বই সামনে নিয়ে বসে আছে অরি। পাশে অনিকেত সোফায় বসে কাজ করছে। কাজ বলতে কলেজে কোশ্চেন পেপার তৈরি করছে। এদিকে অরি মন খারাপ করে আইসিটি বই বের করেছে। তখন রুমে আসার পর অনিকেত তোকে বকা দিয়েছে সকালের এবং তখনকার কাজের জন্য। এতে অবশ্য অরির তেমন ভাবান্তর নেই, কারণ ও ভেবেছিল অনিকেত তোকে কঠিন কোনো শাস্তি দিবে, কিন্তু তা না করে কেবল দুষ্টুমি করতে নিষেধ করেছে। এমনকি অনিকেতের ব্যবহার অনেক ঠান্ডা। অরি তো প্রথমে ভেবেছিল অনিকেতের শরীর খারাপ, তাই হয়তো এমন কথা বলছে। ও মা, পরে দেখলো অনিকেত একদম সুস্থ সবল আছে। কিন্তু অনিকেতের এমন ভাবভঙ্গি অরির সুবিধার লাগে না, কেমন খটকা লাগে তার কাছে। আকাশ পরিমাণ বিরক্তি নিয়ে টেবিলে বসে আছে অরি। অনিকেতের জ্বালাই উঠতেও পারছে না। এদিকে এসব পড়া তার ভালো লাগছে না। অরি ভেবে পায় না এগুলো পড়ে ওর কাজ কি। এতদিন শুনে আসলেও 1 1 যোগ করলে 2 হয়, অথচ এই বইয়ে দেওয়া 1 1 যোগ করলে নাকি 10 হয়। এটা কোনো কথা? এই ভুলভাল পড়া কি পড়া যায়? বিয়ে করছে, কত সুন্দর সংসার করবে, বাচ্চা কাচ্চা নেবে, তা না, এই এলিয়েনটা নাকি বউ মানে না। আরে ভাই, যখন মানবেই না তখন বিয়ে করেছিস কেন? আমি তোকে জোর করছি নাকি? তোমার গোপন ছবি ভাইরাল করবো বলে হুমকি দিয়ে তোকে বিয়ে করেছি? তা তো করিনি, তুই তো নিজে গিয়ে বিয়ে করলি। তাহলে এখনো তো কাহিনী কেন? অনিকেতের ন্যায় কপালে 3টা ভাঁজ ফেলে তীক্ষ্ণ চোখে তাকায় অনিকেতের দিকে। ঠিক সেই মুহূর্তে অনিকেত অরির দিকে তাকিয়েছিল। অরির এমন করে তাকানোতে অনিকেত কিছুটা থতমত খেয়ে যায়। অরি গিলে খাওয়াটায় প্লুক দিলে অনিকেত বলে, এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন আমায়? অরি কিছু না বলে অনিকেতের থেকে চোখ সরিয়ে নেয়, আবার পড়ায় নজর দেয়। কিছুক্ষণ পর আমেনা আসে ডিনার করতে ডাকার জন্য। অতঃপর দুজনেই ডিনার করতে চলে যান। ডিনার টেবিলে টুকটাক কথা হয়। অভিষেক একটু আগে ফেরাতে দিয়া তাকে কথাটা বলার সময় পায় না, তাই ভাবে রাতে এই বিষয়ে কথা বলবে। খাবার খাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে চলে যায়। অনিকেত ও অরিও চলে আসে তাদের কক্ষে। ঘুমানোর সময় আবার দুজনের মধ্যে ঝামেলা বাঁধে। অরি ঘুম যাবে তাই লাইট অফ করতে চায়। এদিকে অনিকেতের কাজ শেষ না হতে সে লাইট বন্ধ করতে দেবে না। এই নিয়ে দুজনেই বেশ কিছুক্ষণ গন্ডগোল করে। অতঃপর অরির কাছে পরাজিত হয়ে বেলকনিতে চলে যায়। এদিকে অরি বিজয়ী হয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর লাইট অফ করে ঘুমিয়ে যায়।
অনিকেত নিজের কাজ শেষ করে রুমে আসে। ততক্ষণে অরি ঘুমিয়ে পড়েছে। অনিকেত কোনো শব্দ করে না, যাতে অরির ঘুম না ভেঙে যায়। নিঃশব্দে তাকায় অরির দিকে। ঘুমন্ত অরিকে ওর কাছে একটা ফুল মনে হয়, বেলি ফুল, যা অল্প বাতাসে সারাক্ষণ ধুলতে থাকে। অরিও ঠিক ওই ফুলের মতো, সারাক্ষণ দুষ্টুমি করে। বেলি যেমন সারা ঘরে সুবাস ছড়ায়, অরিও তেমনই পুরো ঘর জুড়ে প্রাণবন্ততা ছড়ায়। জানালা খোলা থাকায় দমকা হাওয়ায় কিছু চুল অরির মুখে এসে পড়ে। অনিকেত সযত্নে তা সরিয়ে দেয়। আজকাল ওর কি জানি হয়েছে, আগের মতো অরিকে বকা দিতে পারে না, ওর দুষ্টুমিতে বিরক্ত হয় না, সবকিছুতে কেমন ভালো লাগা খুঁজে পায়। আচ্ছা, ওরা তো স্বামী স্ত্রী, ওদের সম্পর্ক যে পবিত্র, তাই কি এমন হয়?